এখানে ইসলাম আমাদের ভেতরে আছে, বাঙালি মুসলমানকে নতুন করে খতনা দেওয়ার দরকার নেই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি মনে করেন আপনি? আওয়ামী লীগ যে ফ্যাসিজমটা জন্ম দিয়েছে, এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি, এটা আমরা মারাত্মক ভুল করব। ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে। দর্শক, বলানো বলা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা গত পর্বে কথা বলেছিলাম রাজনীতিবিদ, চিন্তাবিদ, অনেক জ্ঞানের আলোচিত মানুষ জনাব ফরহাদ মজিদ সাহেবের সঙ্গে। গত পর্বে আমরা আসলে পুরো অনুষ্ঠানটি সমাপ্ত করতে পারিনি, আরও অনেকগুলো প্রশ্ন রয়ে গিয়েছিল। আমরা ফরহাদ মজিদের সাথে যে পরবর্তীতে যে আলোচনা করেছিলাম তার দ্বিতীয় অংশ আজকে শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফরহাদ ভাই, আমরা গত পর্বে শুরু করেছিলাম আপনার সাথে আলোচনা, কিন্তু গত পর্বে আমরা শেষ করতে পারিনি কারণ অনেকগুলো প্রশ্ন ছিল বাকি। আজকে দ্বিতীয় পর্বের প্রশ্নটা আপনার কাছে শুরুতেই জানতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে আমরা কমিশনার করার কয়েকটা বিষয় আমরা পেয়েছি। আমি একজন কমিশনারের একটা বক্তব্য উদ্ধৃত করতে চাই। আমাদের দেশের যে সিনিয়র সিটিজেন জনাব বদিউল আলম মজুমদার, তো ওনাকে সম্ভবত কেউ প্রশ্ন করেছিল বা উনি বলেছেন যে দেশে যে অবস্থা তৈরি হয়েছে তাতে আওয়ামী লীগ যদি নাও অংশগ্রহণ করে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি যদি বলেন যে বৃহত্তর জাতিগোষ্ঠী নিয়ে, সকলকে নিয়ে করতে, তাহলে সেক্ষেত্রে তো আওয়ামী লীগকে যদি টোটাল আমরা দেখি 20 থেকে 25 বা 30% লোকের একটা জনসমর্থন একসময় ছিল, হয়তো এখন কমে গেছে। তার মানে কি এই জনসংখ্যাকে বাদ দিয়েই মানে উনি কি ওনার জায়গা থেকে কথাটা কি বলাটা আপনি সমীচীন মনে করেন কিনা? তার জায়গা থেকে এটা এই মুহূর্তে বলাটা আমি সমীচীন বলে মনে করি নেই। রাষ্ট্র গঠন করার কথা বলছেন আপনি, এখনকার নির্বাচন নিয়ে ভাবতেছেন। দেখছেন আমাদের এখানে বিরাট সমস্যাটা কি খেয়াল করেন, রাষ্ট্র এবং সরকার এই দুটোকে গোলমাল পাকিয়ে ফেলে, এবং আমাদের যিনি বদিউল আলম মজুমদার তারাও কিন্তু এটা গোলমাল পাকিয়ে ফেলেন। পুরো অভ্যুত্থানটা কিন্তু জনগণ করেছে, কোনো দল করে নাই। ফলে এই সরকারকে কিন্তু দলের বিরুদ্ধে বা দলের পক্ষে কিচ্ছু বলা দরকার নেই। ইস্যুতে কিন্তু ফ্যাসিস্ট পাওয়া, ইস্যুটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে গিয়ে আপনাকে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে, যাতে এটার ফ্যাসিস্ট কনস্টিটিউশন থাকে না। যখনই আপনি গঠনতন্ত্র করবেন, অলরেডি আওয়ামী লীগ শুধুমাত্র কেন, এই ইসলামী ফ্যাসিবাদ কি, আওয়ামী ফ্যাসিবাদ কি, আপনি কি বিএনপি মার্কা ফ্যাসিবাদ কি, বাংলাদেশ ফ্যাসিবাদ, সবই তো চলে যাবে। জনগণই বলবে যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কোনো দল আমাদের উপর একচ্ছত্র আধিপত্য প্রস্তাব করতে পারবে না, এবং তারা আমাদেরকে যেটা বলবে সেটা তারা বাস্তবায়ন করতে হবে, ভুয়া প্রতিশ্রুতি দিতে পারবে না, বা জোর করে নিজেদের মতবাদ অন্যের উপর চাপিয়ে দিতে পারবে না। তা আপনি তো ওই কাজটা তো আপনাকে বাদ দিচ্ছেন। বাদ না দিয়ে আপনি করতেছেন নির্বাচনের ব্যাপার। আর ভাই, নির্বাচনের পরের কথা, আপনি তো আগে করবেন গণপরিষদ নির্বাচন। যে আপনি বলুন যে আওয়ামী লীগ বা জনগণ ঠিক করবে, কিন্তু আমরা একটা গণপরিষদ নির্বাচন করব এবং জনগণকে আমরা বলবো কোনো প্রকার ফ্যাসিবাদী, শুধু আওয়ামী লীগ না, সকল প্রকার ফ্যাসিবাদী, সকল প্রকার ফ্যাসিস্ট শক্তিকে আমরা বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। একনায়কতন্ত্রের প্রথম ধাপ হচ্ছে, যদি আমরা ওইটাকে বলি যে যে যা বলবে সেটাই তার আইন হবে। এইটাকে ভবিষ্যতে কিভাবে আমরা না, এটা হবে না, এটা ভিন্ন কথা। কারণ এখান থেকে যিনি আসবেন তিনি তো জনগণকে প্রতিনিধিত্ব করছেন, এটা তো গণতন্ত্রই বলে এটাকে। আমি একটু বুঝতে চাচ্ছিলাম, খুব সিম্পল বলছি আপনাকে, এটাকে বলে পপুলার সভরেন্টি। মানে জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে যাকে বসায়, কোনো না কোনো ব্যক্তিকে তো বসাবে। ফলে সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না আপনার নতুন গঠনতন্ত্র প্রণীত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি ওই অভিপ্রায়কে বাস্তবায়ন করবার জন্য তিনি এসেছেন। তিনি তো শাসক হিসেবে আসেন নাই, তিনির কাজ একটা সিম্পল, নতুন গঠনতন্ত্র, যেহেতু পুরনো গঠনতন্ত্র বাতিল হয়ে গেছে, তিনি আপনাকে একটা নতুন গঠনতন্ত্র দেবেন, বাস এটাই তার কাজ। এই কমিশন টমিশন বসানো তার কাজ না। শুধু ওই সময়টার মধ্যে যে সরকার নিয়মিত যেন চলে, কোনো কাজ যেন বন্ধ হয়ে না থাকে, এটা দেখাশোনা করবে। তার জন্য তিনি একটা ছোটো একটা মন্ত্রিসভা তিনি করতে পারেন এবং যথেষ্ট, কিংবা এমনকি ব্যুরোক্রেট দিয়ে তিনি চালাতে পারেন, কিচ্ছু আসা যায় না। কথা হচ্ছে তার একমাত্র কাজ হচ্ছে যে এরকম একটা গঠনতন্ত্র প্রণয়ন। দেখেন, খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। ওই গঠনতন্ত্রের প্রণয়নের প্রক্রিয়াতে আপনি তো রাজনৈতিক দলকে ইনভলভ করাতে হবে। তারা তো বাংলাদেশের জনগণের প্রতিনিধি, তারাও তো প্রতিনিধি, কিন্তু তারা দলীয়ভাবে তারা প্রতিনিধিত্ব করে, আপনি সকলের প্রতিনিধিত্ব করেন। ফলে আপনি কি করতে পারেন, আপনি এই ডক্টর ইউনূসকে সহায়তা করার জন্য আপনি বলতে পারেন যে আমাদের একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দরকার হতে পারে। কি লাগবে? একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল,
যেন আমরা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমরা সকলে একযোগে কাজ করতে পারি। ফলে ওখানে বিএনপি থাকতে পারে, কি আপনি জামাত থাকতে পারবে, যে রাজনৈতিক দলগুলো আছে তারা থাকতে পারে, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতে পারে, 8-10 জন বলেন ব্যক্তির একটা আপনার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল আপনি তৈরি করবেন। এখন কি করবেন আপনি? ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল তৈরি করবেন এটা মিলিটারি লাইনে। গণ অভ্যুত্থানের পরে একটা গঠনতন্ত্র প্রণয়নের জন্যে যেই সুরক্ষাটুকু দরকার সেই সুরক্ষাটুকু তারা পাচ্ছে না। দেখছেন এগুলো চিন্তার মারাত্মক রকম ত্রুটি। এই ত্রুটি থাকার কারণে, কারণ এটার তো কোনো রোড প্ল্যান দেওয়ার মতো কোনো লোক তো দেখতে পাচ্ছে না। তারা তো এর মধ্যে রোড প্ল্যান দিত আমাদেরকে, যে আমেরিকান রেভলিউশনটা কী করে হয়েছে, তারপরে তারা কী করে কনস্টিটিউশন তারা প্রণয়ন করেছে, ফরাসি বিপ্লব কী করে হয়েছে, কী করে তারপরে গঠনতন্ত্র প্রণীত হয়েছে, চিলিতে কী হয়েছে, চিলিটা ফলো করেন আপনি, কোনো না কোনো দেশকে তো ফলো করবেন। তাহলে এইগুলো তো অভিজ্ঞতা আছে। তো এইখান থেকে আপনি কিছু নিলেন, আপনি হঠাৎ করে নিয়ে এসে এটাকে আপনি ঢুকিয়ে ফেলেন সংবিধানের অধীনে, এবং আপনি দাবি করছেন না আমাদের একটা ডক্ট্রিন অফ নেসেসিটি আছে। উকিলটা দিলে বলেন না হুজিত ফালতু, এটা কোনো রকম বেসিস নেই এগুলার। ডক্ট্রিন অফ নেসেসিটি কমপ্লিট ইনকম্পিটেবল উইথ এ রেভলিউশনারি সিচুয়েশন। মানে বিপ্লবী পরিস্থিতিতে, গণ অভ্যুত্থানের পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি এটা টোটালি ননসেন্স। ডক্ট্রিন অফ নেসেসিটির কাজ থাকে যখন কোনো না কোনো কারণে একটা আইনি জটিলতা তৈরি হয়, রাজনৈতিক সংকট না। আইনি জটিলতা তৈরি হলে ডক্ট্রিন অফ নেসেসিটি আইনের অধীনে এটা কাজ করে। কিন্তু বাংলাদেশের সংকটের চরিত্র রাজনৈতিক, এটা মোটেও আইনি না। ফলে এটা যখনই এটা আইনি চরিত্রটা আপনি দেবেন, তখনই কিন্তু দেশকে আপনার মহাবিপদের সমস্যার মধ্যে। সংস্কারের রোডম্যাপ শুরু হয়েছে, সংলাপ শুরু করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার সদস্য। তারা বলছেন যে ব্রিফ করছেন, রাজনৈতিক দলগুলোর সাথে এক দফা কথা বলেছেন, তাদের প্রস্তাব তারা দিয়েছেন। এখন আবার সংস্কারের জন্য রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে নির্বাচন কমিশন, তারপর হচ্ছে আমাদের জনপ্রশাসন, এগুলো পুলিশ কমিশন, পুলিশকে একটা বলেছেন যে তারা সংস্কার করে দিবেন, এবং একই সাথে নির্বাচনের রোডম্যাপের জন্য রাজনৈতিক বিভিন্ন দলের চাপ রয়েছে, তারা সভা সমাবেশ করছে। এটাও তো ঠিক ভরত ভাই, সরকারও তো খুব চাপের মুখেই আছে, মানে সব দিক থেকে চাপ নিয়ে তারপরে আবার একটা সময়সীমা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে কতদিন থাকবে এই সরকার। দেখুন এই কাজটা কিন্তু অতি সহজেই সরকার করতে পারত যদি রাজনৈতিক দলকে আস্থার মধ্যে আনতো। প্রথমেই আস্থার মধ্যে আনা মানে কি? আস্থার মধ্যে, যেটা আমি এর আগে বলেছি, যে আপনি যদি সত্যিকার অর্থে বলতেন যে না ঠিক আছে আমরা এটা করেছি, এখন যেটা আপনাকে আমি ব্যাখ্যা করতে পারিনি, আপনি অতি সহজে এই সরকার কিন্তু এখনও পারে বলতে যে আমরা রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে, যেহেতু এটা রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, ফলে আমাদের কাছে মনে হয়েছিল ওই পরিস্থিতিতে আমরা একটা এই ধরনের সংবিধানের মধ্যে থেকে এটাকে আমরা সমাধান করতে পারবো। ফলে আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু আমরা বর্তমানে রাজনৈতিক এবং আইনি যে সংকটটা দেখছি, সেই সংকটের পরিপ্রেক্ষিতে জনগণের পক্ষে, জনগণের অভিপ্রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা এখন ক্ষমতা বা আমরা নিজেদেরকে এই সরকার, অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা দিচ্ছি যে সংবিধানের অধীন নয়। এটা সে দিতে পারে, এটা অধিকার কিন্তু এর কিন্তু আইনি এবং রাজনৈতিক অধিকার কিন্তু আছে। এই যে কমিশন করা, এগুলো কিন্তু এলিটদের কাজ, সমাজে কিন্তু উচ্চ শ্রেণীর লোকের কাজ। বলতেছে আমরা কি বলতেছে, আমরা পরামর্শ করবেন, আপনাদের এলিটদের সঙ্গে পরামর্শ করবেন, জনগণ কই? আপনার কমিশন করলেন, কার সঙ্গে কথা বলবেন? আপনাদের চিহ্নিত লোকগুলো, ওখানে কি জনগণ ঢুকতে পারবে? একটা রিক্সাও ঢুকতে পারবে, একটা আপনার শ্রমিক ঢুকতে পারবে? তাহলে আপনাকে জনগণকে বাদ দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। দেখেন আচ্ছা, শ্রমিকটাকে দেখেন কীরকম ঝামেলা করছে। যদি শ্রমিককে বুঝাতে পারেন, বাবারে আমরা যে রাষ্ট্রটা বানাতে যাচ্ছি, এই রাষ্ট্রে তোমার অধিকার থাকবে, তুমি অবশ্যই প্রত্যেকটা কারখানাকে শ্রম যখন সে ব্যবহার করে, শ্রমের মূল্য একটা সময়ের মধ্যে মিটিয়ে দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তাহে সপ্তাহে আপনাকে শ্রমের মূল্য মিটিয়ে দিতে হয়, কারণ শ্রম, আপনি আপনার পণ্য বেচেন বাজারে গিয়ে, আপনি গিয়ে বলেন যে আমি আজকে খাই, আপনাকে 1 মাস পরে এসে আপনি বেতন দিয়ে মাল দাম নিয়ে যান, তো আপনি শ্রমিকের সঙ্গে এটা কেন করবেন? ফলে রাষ্ট্রকে তো এই গঠনতন্ত্র করতে তো আপনি যখন শ্রমিককে বলবেন, শ্রমিক অবশ্যই আপনার পক্ষে থাকবে। আপনি এখন কি শ্রমিক কিনে যদি দ্বন্দ্বের করেন, না রে বাবারে তোমরা একটু কারখানা চালাও, আমাদের অর্ডার বাকি আছে, এই অর্ডার না দিলে তো রাষ্ট্র কেমনে চলবে, আমাদের এক্সপোর্ট আছে ইম্পোর্ট আছে, না কেন শ্রমিক আপনার কথা শুনবে? শ্রমিকের কী স্বার্থ আপনি দেখছেন? তা শ্রমিকের স্বার্থ তা আসবে তখনই যখন শ্রমিক বুঝবে যে এমন একটা রাষ্ট্র আমরা পাচ্ছি, যে রাষ্ট্রে আমাদেরকে এই ধরনের এবং আমার বন্দোবস্ত করবে, আমার থাকা খাওয়া সুনিশ্চিত করবে এবং আমাকে কোনো এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাকে ঠকাতে পারবে না।
ঠকাতে এইটা যখন সেটা নিশ্চিত থাকবে রাষ্ট্র আমার, তখন তো সে কোনো বিক্ষোভ করবে না। কেন সে বিক্ষোভ করবে? সে তো চাইবে যত দ্রুত বেগের মানে গঠনতন্ত্র প্রণীত হোক, এর সাথে এটাই চাইবে, এটা তার স্বার্থের সঙ্গে যুক্ত। কৃষকও তাই উনি বলেন তোমার খাদ্যের ব্যাপার আছে, খাদ্য সভারেন্টি, বীজের সার্বভৌমতার ব্যাপারটা আছে, আসো আমাকে এমন একটা গঠনতন্ত্র করতে দাও যাতে তোমাকে কোনো আর শোষণ করতে না পারে সৌকাল ব্যবসায়ীরা। বীজের ব্যবসায়ী আছে, সারের ব্যবসায়ী আছে, বিষের ব্যবসায়ী আছে। তা আপনি তো এটাই না করবেন, আপনি জনগণের অভিপ্রায় তো এটাই, তাহলে জনগণের অভিপ্রায় তো আপনাকে শুনতে হবে আগে, কি জনগণটা কি চায়। যার ভয়েস নাই, মোদ্দা কথা হচ্ছে জনগণের কাছে যেতে হবে, জনগণের কথা শুনতে হবে, জনগণকে বোঝাতে হবে। যার ভয়েস নাই, যার কণ্ঠস্বর নাই, তাকে কণ্ঠস্বর দেওয়া আমাদের দায়িত্ব। ফলে এই সরকারের দায়িত্ব কিন্তু যে কথা বলতে পারে না তাকেও কথা বলবার সুযোগ দেওয়া। এটা মুখে বললে হচ্ছে না, আপনাকে সেরকম প্রতিষ্ঠান বানাইতে হবে। এই জন্য বলছি গ্রাম লাগবে। আপনি গ্রামে মিটিং করেন না, গাছতলা দাঁড়ায়, সমস্যাটা কি? আমাদের যারা ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন তারা সারা দেশ ঘুরছে, শোনা যাচ্ছে, যদিও তারা এখনো বলছে না, কিন্তু তারা নাগরিক অধিকার পরিষদ গঠন করেছে এবং সেখানে একটা কমিটি করেছে। তারা বলছে যে আমরা এখন বিভাগীয় কমিটি দিচ্ছি। এটি কি আমাদের বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি তাদেরকে আসলে থ্রেট মনে করছে? রাজনৈতিক দলগুলো তো নিঃসন্দেহে এক ধরনের থ্রেট ফিল করছে, সন্দেহ নেই। তরুণরা যখন যদি তারা এখন রাজনৈতিক দল করতে চায়, এটার কারণটা হচ্ছে যে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন বা যারা সরকার আছেন তারা নিশ্চয়ই তাদের কোনো না কোনো আকাঙ্ক্ষা, অভিপ্রায়, তাদের কোনো না কোনো বাসনা এটা পূরণ করবার যে তারা যোগ্য নন, এটা তাদের কাছে হয়তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা ক্ষতিকর, এটা ক্ষতিকর। ফলে আমি বিনয়ের সঙ্গে বলবো, বর্তমান যারা ক্ষমতায় আছেন দয়া করে ছাত্রদেরকে দোষারোপ করবেন না, দয়া করে আপনারা বদলান এবং জনগণকে ইনভলভ করেন। জনগণ ইনভলভ করে এই ছাত্ররা যখন দেখবে যে না আমাদের আরও ভিন্ন পরিকল্পনা আছে, এই কমিশন না, আমরা রিয়েলি ইনভলভ হতে পারি রাষ্ট্র গঠনের কাজে, আপনি দেখবেন যে জাস্ট এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিক হয়ে গেছে। গণ অধিকার যেটা তারা বলছেন ইতিমধ্যে একটা কমিটি করেছে। অধিকার এত সহজ নয় আপনি গিয়ে একটা রাজনীতি করে ফেলবেন, আপনার লোকে গিয়ে আপনার পেছনে গিয়ে দাঁড়িয়ে যাবে, না, ইটস নট সো ইজি। কেন ইজি না? প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনীতিকে দাঁড়াতে হলে তার একটা শক্তিশালী ইডিওলজি লাগে, মতাদর্শ লাগে সমাজে, যে আপনি কী জন্য দাঁড়াবেন, আপনার লক্ষ্যটা কী, এটা জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। এর আগে যে কোটা বিরোধী আন্দোলন যেখানে নুরুল্লাহ ছিলেন তারা কিন্তু পরিষ্কার করেন না, তাদের কিন্তু মতাদর্শ পরিষ্কার না, তারা কিন্তু আরেকটা প্রথাগত রাজনৈতিক দলেরই একটা নির্বাচনী রাজনৈতিক দল তারা খাড়া করেছেন পাত্র। কদিন পরেই কিন্তু তাদের ভাবমূর্তি কিন্তু নষ্ট হয়ে গেছে। রাজনীতির একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিষ্কার। আমি বলবো তারা যদি আজকে এরকম একটা সংগঠন করতেন যে আমরা গণ অভ্যুত্থানকে আমরা রক্ষা করব, এরকম একটা কমিটির নাম দিতেন, তাহলে কিন্তু তার বিপুল পরিমাণ সমর্থন তারা পেতেন। একটা রাজনৈতিক দল করার পেছনে দীর্ঘ লড়াই থাকে। আপনি সে 6 দফা বা আমাদের যে প্রাদেশিক সাহিত্য শাসনের লড়াই থেকে শুরু করে 6 দফা থেকে শুরু করে সামনে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এটা তো সো সিম্পল। জিয়াউর রহমান কথা বলেন, বাংলাদেশের ছাত্র সৈনিক জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তিনি এসছেন। সৈনিক জনতার যে মৈত্রী, বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন ছিল, এই জায়গাতে তারা জনগণকে আকৃষ্ট করতে পেরেছেন। কিন্তু বিএনপি তো সেই হিসেবে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক দল আকারে তার কোনো ছাপ নাই। কেন নাই? কারণ তাদের রাজনীতি হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। আপনি শুধু একটা দলের মতাদর্শকে বিরোধী করে আপনি দীর্ঘকাল টিকে থাকতে পারবেন না। আপনি কোন আদর্শের ভিত্তিতে আপনি দাঁড়াবেন, সেখানে ইসলামের ভূমিকা কী, সেকুলারিজমের ভূমিকা কী, মার্ক্সবাদের ভূমিকা কী, শ্রমিকদের পক্ষে যেসব আদর্শ আছে ওদের ভূমিকা কী, এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে। ফলে রাজনৈতিক দল করতে হলে প্রথম যে কাজটা সহজ, সেটা হলো আপনাকে মতাদর্শ স্পষ্ট করতে হবে। ছাত্রদের কাছে আমি বিনীতভাবে বলবো, তোমাদের পড়েছি আমি, তাদের নাগরিক যে প্রস্তাবনা করেছে পড়েছে, কিন্তু এটা যথেষ্ট পরিমাণ পরিচ্ছন্ন না আমার কাছে। তোমরা আগামী দিনে কীভাবে রাষ্ট্রটা গঠন করতে চাও, এটার একটা প্রস্তাব দাও, তোমাদের দ্বারা আপনাতেই গড়ে উঠবে। জুলাই আগস্ট আন্দোলনের পরে জামাত ইসলামের যে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে আমির সাহেবের কথা বলবো, তারা যেভাবে বিভিন্ন জেলা সফর করছেন, বিভিন্ন তাদের সুরা মজলিসে কথা বলছেন, এই জামাত ইসলামী একটা নতুন জামাত ইসলামী তাদের রাজনৈতিক চিন্তা, প্রজ্ঞা, চেতনা, কথাবার্তা, আলোচনা মানুষকে অনেকটা মুগ্ধ করছে। তারেক রহমানের যে এবারকার কথাবার্তা,
বিশেষ করে গত 2-3 বছরের মধ্যে লাস্ট এই 5 অগাস্টের পরে যে কথাবার্তা, কোনো প্রতিহিংসা নেই, প্রতিশোধ পরায়ণতা নাই, স্থিতিশীলতার কথা, আমরা কি এটা ধরে নিচ্ছি যে আসলে 5 অগাস্ট বা জুলাই অগাস্টের যে আন্দোলন তা আমাদের মানসিকভাবে চিন্তা চেতনা সবার বদলে দিয়ে? নিশ্চয়ই নিশ্চয়ই কিছু তো ইতিবাচক পরিবর্তন আসবেই, এটা কোনো সন্দেহ নেই। শফিকুর রহমান সাহেব সম্পর্কে আমি বলবো, তিনি আমার সবসময় তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন, হয়তো মতাদর্শ সেটা আলাদা বিপদ, এবং তিনি সবসময় বিচক্ষণ মানুষ ছিলেন। এবং এবারও তার বিচক্ষণতা আমি দেখেছি, বিভিন্ন সময় তার বিচক্ষণতা দেখেছি, এবং দেখেছি সেক্ষেত্রে তিনি যে আপনার প্রথম থেকে এসে বিএনপি যখন বলতেছে যে আমাদেরকে নির্বাচন দাও, তারা বলছে না, এটা 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 খুবই প্রুডেন্ট, এবং এটার কারণে জামাত প্রশংসিত হয়েছে, এই সিম্পল ধৈর্যটা প্রশংসিত হয়েছে। তারেকের তো ধরুন প্রথম দিকে তার যেটাই থাকুক, তারেক তো নিঃসন্দেহে একটা দলের তিনি একটা দায়িত্বে, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং তিনি চেষ্টা করছেন যে আমি প্রতিহিংসা রাজনীতি করবো না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা নানাভাবে তরুণদের। আর দ্বিতীয়ত দেখুন তারেককে আপনি পছন্দ করেন বা না করেন, তরুণদের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে অবশ্যই, ঠিক আছে। এবং অনেক মানুষের কাছেও মানে এইবার তো ইতিবাচক ভাবে তার যে প্রত্যেকটা বক্তব্য যদি আপনি শোনেন, যে আমি ফলো করেছি লাস্ট 2 ইয়ার্স থেকে 3 ইয়ার্স, খুব গভীর মনোযোগ দিয়ে দেখলাম, মানে ওনার বক্তব্য কোথাও নাই যে উনি প্রায় বলছেন আমরা করব। এবং উনি কিন্তু আরেকটা কথা বলছেন যে সর্বদলীয় সরকার, জাতীয় সরকার, এইটাই বলছিলাম যে মানুষের মধ্যে ইতিমধ্যে আপনার কথা খুব সুন্দর বলছেন, ইতিমধ্যে সে আগামী দিনে গঠনতন্ত্র কি হতে পারে তার একটা বক্তব্য তিনি দিতে পারছেন। আমি খালি তফাৎটা হবে তারেকের সঙ্গে আমার, সংস্কার না বলে তারা যদি গঠন বলতো তাহলে আজকে বাংলাদেশের নেতা আকারে তারেক হাজির হয়ে যেত, নতুনভাবে তরুণদের নেতা আকারে হাজির হয়ে যেত। সংস্কার এবং গঠন এক না, কারণ তারেকের কোনো যুক্তি নেই বিএনপির 72 সালের সংবিধানকে টেনে নেবে, কোন দরকার নেই। সুযোগ হয়েছে, বিএনপি বলতে পারবে যে এই সংবিধান দরকার নেই, আমরা আমাদের দেশের জন্য উপযোগী একটা গঠনতন্ত্র প্রণয়ন করব, এবং আমরা সেটা প্রণয়ন করার জন্য আমরা এই সরকারকে সর্বতভাবে আমরা সহায়তা করব। আমাদেরকে চুপ্পুর হাতে রাখার দরকার নেই। এটা হচ্ছে বিএনপির রাজনীতির, এটা হচ্ছে দুর্বলতা। বিএনপি এখনও মনে করতেছে যে চুপ্পু একটা স্লিপিং কি বলে একটা ডাক, ফলে আমাদের কোনো ক্ষতি করবে না। এখানে আমি বিএনপির সঙ্গে একমত না, এখানে আমি মনে করি এটা বিপজ্জনক তাদের অবস্থানটা। সেই জায়গাতে আমি বলবো যে জামাত অনেক বিচক্ষণ, তারা কিছু বলতে রাজি না, বলে আমাদের কাজটা আমরা করে যাচ্ছি। ফলে বিএনপির উচিত এই সময় প্রথম কথাটা বলা যে নতুনভাবে বাংলাদেশকে গঠন করবার এই যে আকাঙ্ক্ষাটা গড়ে উঠেছে, এই আকাঙ্ক্ষার সঙ্গে আপনার এক কাতারে আসা। আর জনগণকে আমি বলবো, তরুণদেরকে বিষয়ে বলবো, আপনারা ইচ্ছা করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আপনারা তারেককে কিন্তু মুছে ফেলতে পারবেন না, এটা হবে না। বা এই কথাটা বলাও আমি বলবো ভুল যে আমি যদি তরুণরা যদি বলে থাকে, হয়তো বলেছে, ভুল করে বলেছে, ক্ষমা করে দেওয়া উচিত, এটা ইম্পর্টেন্ট ব্যাপার না যে আমরা এক ফ্যাসিস্ট গিয়েছি আরেক ফ্যাসিস্টকে আমরা আনতে চাই না, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে। এটা বলার দরকার নেই, আমাদেরকে বলা উচিত এটা আমাদের দেশ, এবং বিএনপিকে অ্যাপিল করা উচিত যে এই দেশকে গড়বার ক্ষেত্রে আপনাদের একটা দায় আছে, ফলে তরুণরা কিন্তু বিএনপির যখন দল আকারে গড়ে ওঠে নাই, তার আগে যদি বিএনপিকে তারা কালিমা লিপ্ত করার চেষ্টা করে তো একটা রিয়াকশন তৈরি হবে, যেই জন্য আপনি আমাকে এতগুলো প্রশ্ন করছেন। সেই জন্য এই যে তর্কটা তোলাটা, এইগুলো তো অ্যাভয়েড করা দরকার আমাদের। দেখেন আমি এই যে বিএনপির এই মেরামতের যে তাদের যে প্রস্তাবনা, তার 7 কিস্তির সমাধান লিখছে, 7 কিস্তির সমাধান লিখছি আমি সমাধান লিখছি একটি উদ্দেশ্যে, আমি চেয়েছি বিএনপি বদলাক, আমি চেয়েছি বিএনপি আমাদের রাজনীতি করুক, যে রাজনীতিটা আপনি ওন করতে পারি, ওন করতে পারি, ঠিক আছে, আমি নাও করতে পারি, কিন্তু আমরা ওন করতে পারি। এই চর্চাটা যদি বিএনপি করে, এবং যদি আমাদের কথাটা একটু দয়া করে শুনে, কারণ এক্ষেত্রে আমি মনে করি বিএনপির মারাত্মক রকম ত্রুটি আছে। বাংলাদেশে যদি ধরেন আমরা কিছু না, হয়তো বলতে পারে নগণ্য মানুষ, বুদ্ধিজীবী, আমাদের কোনো দাম নেই, হতে পারে, কিন্তু আমাদের দাম নেই জানি না আমি, আপনি কখনোই সমাজে যে বুদ্ধিবৃত্তিক চিন্তা চেতনার যে স্তরটা, এই স্টেজটাকে উপেক্ষা করে আপনি রাজনীতি করতে পারবেন না। আমরা গত দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক চেতনার স্তরে আমরা যে রূপান্তর এনেছি, তারই কিন্তু ফল আজকে কিন্তু এই তরুণরা। 23 সালের 5ই অগাস্ট আমার বই বেরিয়েছে গণ অভ্যুত্থান ও গঠন। দেখেন 1 বছর আগে ঠিক 5ই অগাস্ট পরে কিন্তু গণ অভ্যুত্থানটা ঘটেছে। আজকে আমি আপনার এখানে এই বলে যাচ্ছি, এই একটা সাক্ষী হিসেবে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে, এবং এটা আসবে, বাংলাদেশ এটা তুফানের মতো নিয়ে আসবে, আপনি এটাকে ঠেকাতে পারবেন না। ফলে আমি মনে করব যে সেক্ষেত্রে আমাদের খুব আশা, তরুণ নেতা হিসেবে
তারেক সেক্ষেত্রে নেতৃত্ব নেবে। যদি নেতৃত্ব নিতে চায় আমাদের কথা শুনতে হবে। ওর শুধুমাত্র ওর মতন করে কথা বললে হবে না, ওপেন হতে হবে, সমালোচনা করতে দিতে হবে বিএনপির রাজনীতিকে। সমালোচনা করলেই বিএনপির শত্রু হয়ে যায় না, সমালোচনা করলেই কেউ ইসলামের শত্রু কি জামাতের শত্রু হয়ে যায় না। আমরাও যে জামাতকে আমি সবসময় করজোড়ে বলি যে ভাই সব ভালো তোমাদের, একটা জিনিস কিন্তু মেনে নিতে পারি না আমি, তোমাদের নাম 71 সালের আগে যে নামে তোমরা রাজনীতি করেছিলে সেই নামটা তোমাদের বাবা বদলাতে হবে। কারণ কোনো জনগোষ্ঠী তার যে পলিটিক্যাল অস্তিত্বের বিপক্ষে যে নামে আপনি দাঁড়িয়েছিলেন, নিঃসন্দেহে এখন জামাতে যারা আছে তার তরুণদের বিশাল একটা অংশ কিন্তু তারা ওই পুরনো জামাত না শিবিরের তরুণ ছেলে মেয়ে আছে। তো তারা কেন এই জিনিসটা বহন করবে? তারা কেন এই জিনিস এই জামাত নামটা বহন করে? কী দরকার আমাদের এর আগে তো ছিল, আমরা দেখেছি ডেমোক্রেটিক লীগ ছিল, নামটা বদল হয়েছে, এর কোনো কিন্তু যুক্তি নেই। আরও জামাত খেয়াল করেন, যখন আপনি নির্বাচনী বিধিতে যখন তারা তাদের আদর্শ উদ্দেশ্য জমা দেয় তখন তো তারা বদলেছে। নির্বাচন করার জন্য কিন্তু আপনি নির্বাচন কমিশনের তো সমস্ত নিয়ম বদলেছেন। তাহলে এই বাংলাদেশের জনগণের জন্য আপনি এইটা বদলাতে পারেন না কেন? এটা তো কোনো যুক্তি হতে পারে না, এটা তো হতে পারে না। এই ক্ষতটা যদি জামাত রেখে দেয়, খেয়াল করেন আওয়ামী লীগ আবার আসবে। কারণ জামাত আওয়ামী লীগ একই মেয়েদের দুটো পিঠ। জামাত থাকলে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ থাকলে জামাত আসবে। আমাদেরকে এই ব্যবধানটা ভেঙে আমাদেরকে আগায় যেতে হবে। এখানে ইসলাম আমাদের ভেতরে আছে। বাঙালি মুসলমানকে নতুন করে খতনা দেওয়ার দরকার নেই। বাঙালি মানেই কিন্তু সে মুসলমান এই দেশে, ঠিক আছে? আপনি নতুন করে আমাকে কী ইসলাম শেখাবেন? আমি তো আরবের ইসলাম না, আমি তো তুরান না, নাকি আমি তো ইরানি না, আমি বাংলাদেশেরই। ফলে আমি বাঙালি, ফলে ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ভ্যালু সিস্টেম, এটা আমার ফিলোসফি, ইসলাম আমার রাজনীতির দিক আছে। আমার যদি কোনো অনুপ্রেরণা খুঁজতে চাই, আমার মধ্যে তরুণদের একটা অংশ ওই সেনাপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুঁজবে সে উদাহরণ, এটা বৈধ, এটা করার অধিকার তার আছে। আমি যদি কার্ল মার্ক্সের মধ্যে খুঁজি তো সে খুঁজবে না, তার অবশ্যই অধিকার আছে। ফলে ইসলাম আমাদের কালচারাল ভ্যালু, পলিটিক্যাল ভ্যালু সমস্ত কিছু আমাদের জোড়াজুড়ি করে থাকবে। যারা মনে করে আমারটাই সহি আর তোমার আমি কত করবো, এরা হলো শয়তান। এগুলো শুধু দিল্লির একটা ভয় বা শঙ্কার কথা অনেকেই বলেন, মৌলবাদীরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাচ্ছে, স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। আদতে এই ধারণাটা মানে এখন যে অবস্থা, এখনকার প্রেক্ষাপটে আপনি কি বলবেন? ইসলামী দলগুলোর মধ্যে আমরা দেখব যে তাদের মধ্যে আমি বলি অধিকাংশের মধ্যে যথেষ্ট বিচক্ষণ। সহনশীলতা, শুধু সহনশীলতা না, বিচক্ষণও বটে। যেমন আজকে ইসলামী দলগুলোর মধ্যে যে আমরা যে ইসলামী রাষ্ট্র, যে ইসলামের চিন্তার সঙ্গে স্ববিরোধী, এটা অধিকাংশ দলগুলো কিন্তু কম বেশি পরিষ্কার। আধুনিক রাষ্ট্রটা গড়ে উঠেছে পাশ্চাত্যে, এটা যদিও খ্রিশ্চান ফাউন্ডেশন আছে তার। ফলে সেই রাষ্ট্রের উপর ইসলামী যোগ্য পড়াইলে এটা ইসলামী রাষ্ট্র হয় না। ইসলামী সমাজ আছে, ইসলামী রাষ্ট্র বলে কিছু নাই। ফলে ইসলামী সমাজ গড়বার লড়াইটা ভিন্ন, সেটা তারা করছেন। এথিকো একটা ওয়ার্ল্ড, এথিকো পলিটিক্যাল বা আপনি যে এথিকো সোশ্যাল একটা সমাজ গঠন করাটা কিন্তু যেটাকে আমরা উম্মা বলি, ঠিক আছে? ওকে। ফলে এই ব্যাপারটা ফিলোসফিক্যালি আপনি ধরুন পৃথিবীর বিভিন্ন দার্শনিকদের কাছে এটা আগের চেয়ে অনেক অনেক বেশি পরিষ্কার। ফলে আগের চেয়ে এত সহজে যে আপনি একটা ইসলামী দল বললেই তাদেরকে আপনি ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন, এটা এত সহজ না। সেখানে খেয়াল করেন, যেটা একটু আমি উল্লেখ করেছি, আমাদের অধিকাংশ আলেম ওলামারা এই যে বিশৃঙ্খলা করা, মাদারকে আঘাত করা, এইটাগুলোকে তারা আগের চেয়ে সচেতন। ফলে অত সহজে কিন্তু আপনি এটা করতে পারছেন না। এখনও অনেকে বলছে যে মন্দির পাহারা দিচ্ছেন, মন্দির পাহারা দিতেছে গিয়া জামাতের লোক দেখতেছেন, আপনি হেফাজত ইসলামের লোক দেখতেছেন, বিভিন্ন ইসলাম দরদি যারা লোকজন তারা এটাকে পাহারা দিচ্ছেন এখন। এবং তার পাল্টা আমরা দেখছি যে যারা এই যে হিন্দু জোটের বা বিভিন্ন রকম হিন্দু সংগঠনে যুক্ত, তারা বলছে যে আমরা মুসলমানদের পাহারায় আমরা পূজা করব না। এটা কিন্তু উস্কানি। তারা এটা যখন বলেন এটা কিন্তু উস্কানিতে পরিণত, যেহেতু বাংলাদেশ একটা ইনস্টেবিলিটির ভিতর দিয়ে আছে এবং তারা আপনি চেষ্টা করছে তাদেরকে রক্ষা করতে। এই যে বেসিক কনসেপ্ট, একদম রাষ্ট্র জিনিসটা কি, এটাতে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি আকারে বর্তমান থাকে এবং জনগণের যে সামগ্রিক সামষ্টিক ইচ্ছা, এর বিপরীতে গেলে আপনি যে দেশদ্রোহী, জনগণের সামষ্টিক ইচ্ছার বিপরীতে সে গেলে দেশদ্রোহী, এবং আপনি এটা করতে পারেন না, নৈতিকভাবে পারেন না, আইনিভাবে পারেন না। এটাকে আমরা এস্টাবলিশ করতে পারছি।
আমাদের পারি না। এটা কি করে পারবেন? এটাকে জোর করে পারবেন নাকি এডুকেশন দিয়ে পারবেন? এটা পারবেন এই যে আপনি আমাকে ডেকে নিয়ে আসছেন, এই যে একটু কথা বলার সুযোগ দিয়েছেন, এই কথা বলার সুযোগে আমি যে কিছু কথা বলার সুযোগ দিয়েছি। এডুকেশন ছাড়া, লোককে সচেতন করা ছাড়া, লোকের কাছে যাওয়া ছাড়া তো আমাদের কোনো গুরুত্বপূর্ণ সহজ গতি নেই না। এই জন্য আমি বলতেছি সরকারকে, জনগণের কাছে যান, জনগণের কাছে আমরা কথা বলবো। আসেন আমরা এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলি, এটাকে এই এখনকার বিপজ্জনক পরিস্থিতি একসঙ্গে আমরা এটাকে মোকাবেলা করি। এটা তো আমাদের, আপনাদের সমস্যা না, আমাদের সমস্যা। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি মনে করেন আপনি ভাই? শেখ হাসিনার আসলে আর রাজনীতিতে কোনো, বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট চিন্তা করে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে কিনা? আওয়ামী লীগ যে ফ্যাসিজমটা জন্ম দিয়েছে, এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি, এটা আমরা মারাত্মক ভুল করব। ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যে কিন্তু ফ্যাসিস্টিক টেন্ডেন্সিগুলো আছে। তারা সেই টেন্ডেন্সিগুলোকে মোকাবেলা করার জন্যে আমাদের যে কাজগুলো করার, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলে আওয়ামী লীগ কী করে আগামী দিনে আসবে বা কী করে হাজির হবে এটা আমি জানি না। কিন্তু অবশ্যই যে ৭১-এ আমরা যে মুক্তিযুদ্ধ করেছি, তার যে ঐতিহ্য, তার যে লিগেসি, এটা তো বাংলাদেশে থাকবে। এটা মুছে দিয়ে তো আপনি কোনো রাজনীতি করতে পারবেন না, সে যেই করুক। মুসলিম লীগ তো বিশাল একটা দল ছিল কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো আওয়ামী লীগের হয়তো শেষ হয়ে যেতে পারে, উই ডোন্ট নো। কিন্তু আওয়ামী লীগ শেষ হবে কেন, এটা নির্ভর করে আমরা কী রাজনীতি করতেছি। ফরহাদ মঞ্জুর সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেকটা কষ্ট করে, অনেক সময় নিয়ে আমাদেরকে অনেকগুলো মূল্যবান তথ্য দিয়েছেন, কথা বলেছেন। এবং নিশ্চয়ই আপনি যে কথা বলেছেন সেটা হচ্ছে মানে গত কয়েক দশকের ঘটে যাওয়া দৃশ্যপট আপনি দেখেছেন, এবং আপনার চিন্তা চেতনায় যে আগামীতে কী ঘটতে পারে, আপনার যে অনুমান বা যেটা আপনার অভিজ্ঞতায় বলে, সেটা আপনি আমাদেরকে বলেছেন। এবং কি করণীয় দরকার সেটাও আপনি অনেকগুলো ভালো দিক নির্দেশনা দিয়েছেন। তবে সামনে কি ঘটবে আমরা জানি না, আমরা ভালো কিছুর প্রত্যাশায় থাকি নিশ্চয়ই, এবং মনে করি যে নিশ্চয়ই আমাদের সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। আমরা আর কোনো রক্তাক্ত বাংলাদেশ দেখতে চাই না। আমরা একটা সুন্দর, স্থিতিশীল, শান্তিপ্রিয় বাংলাদেশ আমরা জাতি হিসাবে সেরকম দেখতে চাই, এবং আমরা আবার নিজেদেরকে গড়ে তুলতে চাই। আজকে এখানেই শেষ করছি, এবং নিশ্চয়ই আবার আগামীতে আবার কোনো অনুষ্ঠানের কথা হবে আপনার সাথে। দর্শক, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী কোনো এক অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।